রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার পর সেই আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী গণ আন্দোলনে। এরই ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট পতন হয় শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে। এর মধ্য দিয়ে সময়ের অন্যতম দাবি পূরণ হলেও আকাঙ্ক্ষিত বাংলাদেশের কতটা পেয়েছি আমরা, যে আকাঙ্ক্ষা আমরা প্রত্যাশা করেছিলাম সেটি আসলে কতটা পেয়েছি? জুলাই চেতনা প্রশ্নবিদ্ধ হওয়ার পেছনে কারা দায়ী? শহীদদের রক্তের উপর ভর করে নতুন বাংলাদেশের সূচনা হলেও জনগণের ভাগ্যের কতটা পরিবর্তন হয়েছে? জুলাই শহীদ দিবসের নানা দিক নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল, আছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এবং আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। শুরুটা করতে চাই মুজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়ে। কোটা সংস্কার আন্দোলনের আজকের এই দিনে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার পর সেই আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী গণ আন্দোলনে, এবং সেই গণ আন্দোলনে আমরা দেখেছি দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম হয়। প্রশ্নটা এমন যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা নিয়ে আসলে এই যে জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন গণ আন্দোলনে রূপ নিয়েছিল, সেই প্রত্যাশা বা আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে বা পূরণ হয়েছে কিনা? ধন্যবাদ তানিয়া আপনাকে। আমার দুই পাশে আমাদের দুই সহযোদ্ধা আছেন, একজন আমাদের সিনিয়র আর একজন আমাদের বন্ধু প্রতিম, এবং আমরা একসাথে একসাথে আমরা আমাদের অনেক আন্দোলন সংগ্রামের স্মৃতি ইতিহাস এবং সেই স্মৃতির সাথে চ্যানেল ওয়ানও জড়িত আছে। সুতরাং আজকের এই দিনে সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আকাঙ্ক্ষা প্রত্যাশা তো এমন একটা জিনিস যেটা পরিপূর্ণভাবে ছোঁয়া যায় না, আবার যেটাকে ছুঁতে গেলে প্রত্যাশাটা আরও বেড়ে যায়। ঠিক আছে, মানে প্রত্যাশা বা আকাঙ্ক্ষার তো শেষ নাই। আমরা যেটা চেয়েছিলাম সবাই মিলে হয়তো একটা জিনিস চাইনি, এক একজন এক একভাবে চেয়েছি, তবে একটা জায়গায় সবাই ঐক্যমত্য ছিলাম, একতাবদ্ধ ছিলাম যে একটা জিনিসে আমাদের একটা কমন ইউনিটি ছিল, সেটা হচ্ছে আমরা এই ফ্যাসিবাদী শাসনের অবসান চাই। সেই জায়গায় যদি আপনি সেটাকে যদি প্রত্যাশা আকারে দেখেন তাহলে ওটা আমাদের 100% পূর্ণ হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনাকে আমরা কিন্তু পালিয়ে যাওয়ার জন্য দাবি করি নাই, আমরা কিন্তু তার এই দলে বলে সে দেশ থেকে পালিয়ে যাবে সেটাও আমরা দাবি করি নাই। আমরা তার কাছে দাবি করেছিলাম তার পদত্যাগ এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলাম। কিন্তু তিনি সেই দাবিটাকে অমান্য করে, দমন নিপীড়ন করে, নির্যাতনের একের পর এক নির্যাতন করে চরম জায়গায় গিয়ে উনি এমন একটা জায়গায় নিয়ে গেছেন, সেখানে হয়তো আপনি বলতে পারেন আমরা চেয়েছিলাম 100, পেয়ে গেছি আপনার 150 বা 200, এরকম, মানে এরকমই আমার কাছে অনুভূতিটা। এবং আমার আরও একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। যেই কথাটা আমরা সবসময় বলতাম যে শেখ হাসিনা ভারতেরই একটা পুতুল, এবং ভারতের সাথে তার এমন কোনো গোপন চুক্তি আছে যে শেখ হাসিনার কোনো একটা বিপদে ভারত তাকে আশ্রয় দেবে, এবং সেটাই সত্য প্রমাণিত হয়েছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। এখন দ্বিতীয় ধাপের অর্জনটা সবসময় একটু কঠিন হয়, কারণ ওই যে আমাদের সবার একটা জায়গায় একতাবদ্ধতা, কিন্তু পরের স্টেপে আমাদের চাওয়াটা কিন্তু এক একজনের ভিন্ন রকম। যেমন ধরেন আমি যদি খোলামেলাভাবে বলি, সেটা হচ্ছে বিএনপি এই আন্দোলনের একটা বড় স্টেক হোল্ডার। বিএনপি প্রথম থেকে চেয়েছে যে নির্বাচনটা একটু তাড়াতাড়ি হোক। বিএনপির হয়তো সেখানে অনেক আর্গুমেন্ট ছিল,
কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে যে তাড়াতাড়ি করে যদি আমরা একটা নির্বাচন করি তাহলে আমাদের পুরানো রাজনীতিটাই ফিরে আসবে, কারণ আমাদের নির্বাচনের যে পদ্ধতি সমাজে প্রচলিত আছে সেই পদ্ধতিটা কিন্তু পুরনো পদ্ধতি। এই যে উনি একজন এমপি আছেন, জিজ্ঞেস করেন উনি ইলেকশন করতে গেছেন, সেই গতানুগতিকভাবেই তাকে ইলেকশন ক্যাম্পেইন করতে হয়েছে। মানুষকে গিয়ে একজন এমপির কাজ না মানে উন্নয়ন করা, কিন্তু তাকে গিয়ে মসজিদ মাদ্রাসায় নানা ধরনের কমিটমেন্ট দিতে হয়েছে। এবং আমি শহীদুল ইসলাম বাবুলের দু একটা আলোচনায় শুনেছি, উনি নিজেও বলেছেন যে আমরা তো মানুষের চাপে, উনি বলেছেন আমাদের বেতন তো 5 লাখ টাকা হলেও মানে পোষাবে না, আমরা এত কাজ করি, মানে অর্থাৎ ট্র্যাডিশনাল কাজগুলো করতে হচ্ছে। তো তার মানে হচ্ছে আমরা যেটা চেয়েছিলাম, বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট, যে একটা পদ্ধতিগত পরিবর্তন সেটা হয় নাই। কেন হয় নাই আমি মৌলিক কথাটা বলি। বিএনপি বলেছিল যে এই ধরনের যত ধরনের পরিবর্তন বা সংস্কার এটা জনপ্রতিনিধিরা করবে, নির্বাচিত সরকার করবে। আমরা একটা অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্ট কেন এটার দিকে ফোকাস করছি? আমরা কেন বলেছি, আমরা বারবার বলার চেষ্টা করেছি যে নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার এই সংস্কারগুলো হাত দিতে পারে না, অনেক প্রবলেম থাকে। তো এখন যদি আমরা ধরি যে ঠিক আছে নির্বাচিত সরকার তো আমাদেরকে কথা দিয়েছিলেন যে ওনারা সব ধরনের সংস্কার করবেন, তাহলে আমি সহজ কথায় যেটা বলবো প্রথম স্পেলে আমার কথাটা, সেটা হলো যে আজকে আমাদের যে প্রত্যাশা, আজকে আমাদের যে সংস্কার আকাঙ্ক্ষা, আজকে জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে আমরা যা যা পেতে চেয়েছিলাম, এই সব কিছুর দায়িত্ব এখন পার্লামেন্টের বলতে গেলে 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় যারা আছেন সরকারি দল, তাদেরকে আমরা বলবো যে এখন দায়িত্বটা আপনাদের, জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে। এখন যদি আমাদের কোনো হতাশা, অপ্রাপ্তি বা কোনো দীর্ঘশ্বাস থাকে সেটা কিন্তু সরকারের কাঁধেই যাবে, কারণ যেহেতু ওনারা বলেছেন যে নির্বাচিত পার্লামেন্টই বাংলাদেশের সব সংস্কার এবং সব কিছু পরিবর্তনের দায়িত্ব নেবে, সুতরাং এটা অটোমেটিক্যালি ওনাদের ঘাড়ে এসেছে। তো আমি জাস্ট কনক্লুশনে এভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রত্যাশার একটা বড় অংশ পূর্ণ হয়েছে। বাকি যে সংস্কার পরিবর্তন, আমাদের কালচারাল চেঞ্জ সব কিছু আমরা চেয়েছিলাম, সেটার দায়িত্ব এখন যাদের উপর আছে ওনারা সেটা এগিয়ে নেবেন। অনেক কিছুতে আমাদের অপ্রাপ্তি আছে, অনেক দুর্বলতা আছে, সেই জিনিসগুলো আমরা যদি আরও ডিটেলস আলোচনা করার দরকার সেটা করব। এক কথায় প্রত্যাশার একটা বড় অংশ পূর্ণ হয়েছে, বাকিটা পূর্ণ হয় নাই, সেটার জন্য আমরা লড়াই করব, এগিয়ে যেতে হবে আমাদের। শহীদুল ইসলাম বাবুল, যেমনটা মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন, প্রথম ধাপের অর্জন হয়েছে, অর্থাৎ পতিত সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার পতন হয়েছে। দ্বিতীয় ধাপের যেই অর্জন, যেটি আসলে পদ্ধতিগত পরিবর্তন নিয়ে তিনি বলছিলেন, অর্থাৎ রাষ্ট্রের কাঠামো নিয়ে যদি আমরা কথা বলি, সেটি আসলে কতটা বদলেছে? জুলাই কি শুধু শাসক পরিবর্তন করেছে, রাষ্ট্র পরিবর্তনের সুযোগ কি হারিয়ে ফেলেছে কিনা, কি বলবেন? চমৎকার প্রশ্ন করেছেন মঞ্জু ভাইও, ঠিকই বলেছেন। আসলে খুব একটা ব্যত্যয় বা পার্থক্য নাই, যেটা বলেছেন সেটা তো আমাদের একটা বিরাট অর্জন। একটা লৌহ মানবের মতো একটা জগদ্দল পাথরকে আমরা সরিয়েছি সকলে মিলে, এবং যতটুকু আকাঙ্ক্ষা নিয়ে সরিয়েছিলাম তার চেয়ে বেশি আমরা পেয়েছি। তো হ্যাঁ, এটাই একটা বিরাট এই জাতির মানে শ্রেষ্ঠ অর্জন। আজকে যে আবু সাঈদ ধরেন আত্মাহুতি দিল, তার মধ্যে দিয়ে একটা কি বলবো বারুদের মতো জ্বলে উঠলো বাংলাদেশ। এই আবু সাঈদের আত্মদান এই জাতির ইতিহাসে, সাঈদ কিন্তু আমরা স্লোগান দিই যে সাঈদ অসীম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হ্যাঁ, এই যুদ্ধও চলবে। তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ আমরা বাস্তবায়ন করতে পারিনি, এটা প্র্যাকটিক্যাল। তবে সবচেয়ে বড় কথা যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যাত্রা শুরু করেছি, আমাদের পথ দীর্ঘ। সেই পথে আমরা ট্র্যাকে বা ট্রেনে আমরা উঠেছি, লাইনে আমরা উঠেছি। আমরা বিশ্বাস করি যে ধাপে ধাপে আমরা সেই পথে অগ্রসর হয়ে যাব। তা এখন আপনি যেটা বলছেন যে মানে আমরা কি পেয়েছি বা কি পেলাম, তাই না? আমরা অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুই পাইনি। যেমন কি পেয়েছি, আপনি যদি একা মানে আলোচনা করি, আমরা যেমন ফ্যাসিস্ট আমলে আমি এখানে কথা বলে আমি নিচে চলে যাব, আমার কোনো নিরাপত্তা থাকবে না। আমি কোথায় যাব, আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে, এই যে উদ্বেগ উৎকণ্ঠা, আমাকে মেপে মেপে কথা বলতে হবে। আমি কতটুকু বলতে পারবো সেই বাস্তবতার মধ্যে এখানে আমি অসম্মানিত হতে পারি। এই হাউজে, এই প্যানেলের মধ্যে, ওই ওপেন আলোচনা এটাও হয়েছে, আমরা দেখেছি, যুদ্ধ করেছি, অসম্মানিত হতে পারে। আর গুণের কথা, খুনের কথা, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না, কোনো জবাবদিহিতা নাই, কোনো আইনের শাসন নাই। তিনি যা বলবেন, ওই যে এক সময় নাকি ওই যে বলতো শেখ মনিরা যে আইনের শাসন টাসন বুঝি না, মামুর শাসন চাই। তো বিগত সময়ে সেটা অন্য কোনো বিচার হলে প্রধানমন্ত্রীর কাছে চাই, উনি যেটা বলবেন চাইলে বিচার হবে, নাইলে হবে না। উনি আর মাঝখানে অন্য কেউ নাই, উপরে আছে আল্লাহ, আর মাঝখানে তিনি ছিলেন। এবং তিনি ভালো ছিলেন, তার কোনো খারাপ ছিল না। খারাপ যত আপনার, আমার, ওনার, আরেকজনের। খুবই ভালো ছিলেন উনি। তো সেই অবস্থা তো নাই এখন বাংলাদেশে। উনি সকাল হইলে তাহাজ্জুদ নামাজ পড়ে শুরু করতেন গালিগালাজ,
প্রথমে করতেন খালেদা জিয়ারে খানিকক্ষণ, প্রথমে তারপরে তারেক রহমানের করতেন, তারপরে জামাতরে করতেন, তারপরে যারে ভালো লাগতো তারে গালে গালাজ করে অশ্লীল কটু বাক্য দিয়ে শুরু করতেন। জাতীয় উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার আগেও বলতেন, সংসদে বক্তৃতা দেওয়ার আগে 5-7 মিনিট 10 মিনিট এটা বলে নিতেন। তো এখন আমাদের এটা আমরা দেখি না, আমাদের জাতীয় রাজনীতি নেতৃত্বের মুখে এই ধরনের ভাষা শব্দ আমরা শুনি না, বরং আমরা এটা শুনি যে আমার জাতির আকাঙ্ক্ষা প্রত্যাশা প্রাপ্তি কি সেই সম্ভাবনা বা সমস্যাগুলি নিয়ে আমরা কথা শুনি। আমি মনে করি এটা একটা ইতিবাচক পরিবর্তন। এখন কেউ এখান থেকে বের হয়ে উদ্বেগে থাকে না অন্তত আমাকে কেউ গুম করে নিয়ে যাবে। এখন কেউ চিন্তা করে না যে আমাকে ধরে নিয়ে ক্রস ফায়ারে হত্যা করা হবে। এই যে মানবতা বিরোধী অপরাধ, এই বাস্তবতা বাংলাদেশে নাই। এখন জবাবদিহিতা আছে, প্রত্যেকটা মানুষই জবাবদিহির মধ্যে আছে। আমি মনে করি কমার বেশি ব্যত্যয় আছে। তবে আমরা যে আকাঙ্ক্ষা, যে একটা সাম্যের সমাজ, একটা বৈষম্যহীন সমাজ, একটা অর্থনৈতিক সমৃদ্ধির সমাজ, সেটা আমরা পূরণ করতে পারি নাই। এটা সত্য। এটা হলো সাহিত্যের মতো ব্যাপার। ভালোরও কোনো শেষ নাই, কিন্তু সাহিত্যে কেউ লিটারেচার কেউ 100 মার্ক পায় না, কিন্তু অঙ্কে পায় বা সে পায়। কিন্তু ভালো যে সর্বোৎকৃষ্ট রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র, তারও আকাঙ্ক্ষা আছে আরো ভালো কিভাবে করা যায়। আমরা ভালো করতেই পারি না, ধরে নিলাম আমরা কোনো ভালো করতে পারি না। তবে মানুষের কাছে আমাদের জবাব দিতে আছে। 5 বছর পরে আমি যদি ভালো না করতে পারি আমাকে মানুষ কুইট করে দিতে পারবে। একটা সেই নির্বাচনে দেশে হওয়ার একটা গ্যারান্টি অন্তত হয়েছে হবে। এখন বাকি অনেক কিছুই আছে প্রত্যাশা, সব প্রত্যাশা এটা সময়েরও ব্যাপার আছে বা প্র্যাকটিক্যালও ব্যাপার আছে। আমার বিপুল জনগোষ্ঠীর একটা দেশ, আমার অর্থনীতির বাস্তবতা, সামগ্রিক ব্যাপার, এই সব কিছুর মধ্যে মানে অসীম মানে সীমাহীন সমস্যার মধ্যে, সীমিত সম্পদের মধ্যে বা নানান শ্রেণী পেশার মানুষের চরিত্রের বাস্তবতার মধ্যে একটা এতটুকু জায়গার মধ্যে এখানে আপনার অনেক চ্যালেঞ্জেস আছে। তবে সবচেয়ে বড় কথা হলো যে আপনি আপনার আন্তরিকতা কতটুকু, আপনি ফ্রড করলেন কিনা আপনার মানুষের সাথে, দেশের মানুষের সাথে, বা আপনার চেষ্টা আছে কিনা, বা আপনি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন কিনা, করবেন কিনা, এই ইন্টেনশন আছে কিনা। বা আপনি একটা, আমি উদাহরণ হিসেবে বলি, ধরেন যে একটা বাজেট হয়েছে, আমি জানি না কতটুকু সময়, ধরেন বাজেটে আপনি পৃথিবীর ইতিহাস, কালি প্রধানমন্ত্রী বলছিলেন কি চমৎকারভাবে উনি সংসদে বললেন আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু নিয়ে, বা আমাদের সম্ভাবনা নিয়ে, বা আমাদের শত্রু নিয়ে, বা আমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে একটাও কোনো শেখ হাসিনা বিরোধী দল বা আওয়ামী লীগের নাম একবারও উনি খুব একটা কিন্তু বলেন নাই। বরং উনি আমাদের মানে সম্প্রীতি, সম্ভাবনা, ঐক্য, হ্যাঁ, এই বিষয়গুলো এইগুলো নিয়ে উনি কথা বলছিলেন। বাজেট আমরা একটা করেছি, ধরেন বাজেটে দিস ইজ দ্য ফার্স্ট মিরাকেল যে আমার শিক্ষা সেক্টরে জিডিপি 2 মানে দ্বিগুণ, 1 লাফে দ্বিগুণ করেছে। এর কারণ কি? এর কিন্তু আজকেই আমি এই যে শিক্ষা সেক্টরে বা হেলথ সেক্টরে আমি বরাদ্দটা রাখলাম, এর ফলাফল কিন্তু আগামী বছর পাবো না, বা আগামী নির্বাচনেও খুব একটা পাবো কিনা জানি না। এর একটা দীর্ঘমেয়াদী ফলাফল আছে, 20 বছর, 25 বছর, 30 বছর পরে আপনি পাবেন। ধরেন আপনার জাতির যদি ডেমোক্রেসি ডিস্ট্রয় হয়ে যায়, আপনি সেটা রিকভার করতে পারেন, আমরা করেছি। ইকোনমি যদি ডিস্ট্রয় হয়ে যায়, সেটাও আপনি রিকভার করতে পারেন কখনো না কখনো। কিন্তু একটা জাতির চরিত্র, শিক্ষা, সংস্কৃতি, এগুলো যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে জাতি শেষ। পৃথিবীর যে জাতি উন্নতি করেছে তাদেরকে ওখানে দেখবেন যে এডুকেশনের বাজেট। যদি হাসিনা থাকতো তাহলে বন্দুক, কামান, পিস্তল, মারণাস্ত্র, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, এইগুলো কিনে বিরোধী দল কেমনে দমন করতে বরাদ্দ এখানে সবচেয়ে বেশি দিত। যার যার ইন্টেনশন যেটা, অজু করতে যায় চোর এসে সকালবেলা নামাজ পড়তে যায়, অজু করার জন্য একজন চুরি করে, আবার চুরি করে মানে অজু করার জন্য করে, আবার একজন চুরি করে এসে অজু করে, পার্থক্যটাই আর কি। জি, এম এ আজিজ, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করে বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর হলেও এই গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া যায় না। কিন্তু আসলে কেন এই আন্দোলনের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়া গেল না? এই দায় বা ব্যর্থতা যেটি বলেন না কেন, সেটি আসলে জুলাইয়ের একার, নাকি জনগণের, আমাদের, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের, নাকি রাজনৈতিক দলগুলোর? আসলে ব্যর্থতা কার, যার কারণে আসলে, বা আমি যদি একটু অন্যভাবে বলতে চাই, সেই কাঙ্ক্ষিত বৈষম্যহীন এবং গণতান্ত্রিক যে বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, সেটি গড়ার আসলে চেষ্টা কি আছে আসল অর্থে? ধন্যবাদ আপনাকে, আমার প্রিয় 2 রাজনৈতিক নেতা মঞ্জু ভাই, বাবুল ভাই এবং দর্শক শ্রোতা। দেখেন, 71 সালে একবার সময় আসছিল দেশটাকে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করা। 90-এও আন্দোলন হয়েছে, সেটা নাই বললাম না। তারপরে আসলো 24 কিন্তু যারা আমরা, এই মঞ্জু ভাইরই বলছে আমি সিনিয়র মানে বয়স বেশি আমার, আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম যে এই অভ্যুত্থান কোঠাবিরোধী আন্দোলন হলেও শেষে তো ফেসিবাদের বিলোপ চেয়েছে, এবং যখন রাজনৈতিক দলগুলি ইনভলভ হয়ে গেছে ভিতরে, তখন ফেসিবাদ বিলোপ এর প্রতি অর্থ যদি বুঝি,
মানবিক বাংলাদেশ না হলেও অন্তত গণতন্ত্র, আইনের শাসন, সুশাসনতা আশা করতেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের ৭১ সাল থেকে অনেক সূচকে এত টানাপোড়েনের ভিতরে কিন্তু এগোইছি আমরা, কিন্তু রাজনৈতিক সূচকে আমরা পিছাচ্ছি, এখনো পিছাচ্ছি। কারণ এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমার দুটো জিনিস ভালো লেগেছে, এটা আমি পরিষ্কার বলি। দেখেন, এই যে সিগন্যাল, ট্রাফিক সিগন্যালে এআই বসিয়ে দিছে, বাসগুলো কিন্তু ডিসিপ্লিন হয়ে গেছে, এটা কিন্তু ঘোষণা দেওয়া হয় নাই। দ্বিতীয়ত দেন কিউআর কোড চালু হয়েছে। আলটিমেটলি যদি দেশটাকে ক্যাশলেস সোসাইটি করা হয় তাহলে দুর্নীতি অনেক দূর কমে যাবে। এখন যত যাই বলে দুর্নীতি রন্ধে রন্ধে এটাকে ট্যাকেল করা খুবই কষ্ট। কারণ আমরা এই যে প্রায় ৫৪ বছর দেশটা স্বাধীন হলো, ৫৫ বছরে পড়লো, কিন্তু আমরা কখনো জাতি গঠনের দিকে কেউ নজর দিইনি। আমরা জাতি গঠন শুরুর থেকে জাতি গঠনের চেষ্টা করিনি। এখন বিজ্ঞানের যুগ বলেন, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, মঞ্জু ভাই বলছে যে বিএনপি নমিনেশন ইলেকশন চাইছে। হ্যাঁ, যদি নেপালের মতো ইলেকশন হতো, তরুণরা আজকে ক্ষমতায় থাকতো, তখন যে অবস্থাটা তৈরি হয়েছে। নেপালের অবস্থা কিন্তু আমার না উল্টা ব্যাপারটা হলো, তরুণ চালাতে পারে না। এই যে নাহিদ ইসলাম করো না, যে সব আশা পূরণ হয় নাই, পূরণ হবে কি করে? এখনো তো কুসুম বিরোধিতা আছে। অভ্যুত্থানের শক্তি সব যৌথভাবে তো কাজ করছে না। ধরেন আমি বলি, এক মেসি তো গোল করতে পারবে না, সবাই লাগবে। তো অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে, সবাই সম্মিলিতভাবে পরিকল্পনা করে এগোলে, সবাই ছাড় দিলে কিন্তু এগোনো যায়, কিন্তু এগোতে পারছি না। আমার কাছে মনে হয় যতটুকু প্রত্যাশা ততটুকু পূরণ হতে পারছে না। তবে জুলাইয়ে আমি কিন্তু খুব আশান্বিত হয়েছিলাম যে অন্তত পক্ষে আমাদের গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, এটা আমরা অন্তত আমাদের কাঙ্ক্ষিত লেভেলে না হলেও আমাদের যাত্রাটা শুরু হবে। এখনো কিন্তু সেটা শুরু হয়নি। ধরেন আমি একটা মামলা করছি, সেটাই বলছি, চেষ্টাটা কি আছে? হ্যাঁ, মামলাতে আমি গিয়ে দেখলাম যে একজন নারী বিচারক, পরে শুনলাম উনি ৬টা আদালতের দায়িত্বে আছে। কি করে উনি বিচার করবে? আইনের শাসনটা কোত্থেকে আসবে? অনেক জায়গায় লোক আছে, এবং ঢাকার রমনা যে এরিয়ার বিচারক, আমি তার কথাই বলছি, ডাইরেক্ট বলছি, একটা মানুষের, একজন বিচারকের পক্ষে ৬টা আদালত কি করে সম্ভব? অর্থাৎ আমরা বলি না যে বিচারহীনতা কোথায়? বিচার করার সক্ষমতা তো নাই, কারণ মানবহন নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো ভাবতে হবে। তারপরে ধরেন আমি যদি বলেন, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকারী কিন্তু একজন গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ, এবং তাকে সেনাবাহিনীতে অলরেডি সে তার মৃত্যুদণ্ড প্রাপ্ত, তাকে আপনাকে কোর্ট মার্শাল হয়তো করা হতে পারে। যেহেতু মৃত্যুদণ্ড প্রাপ্ত, আমার মনে হয় তাকে কোর্ট মার্শাল হবে, আমার কাছে মনে হয় না, তাকে হয়তো কার্যকরী করা হবে। হ্যাঁ, তা আমার কথা হচ্ছে, এই যে জিয়াউর রহমান যে হত্যাটা হলো, হ্যাঁ, তারেক রহমান বিচার চান নাই। আওয়ামী লীগের সবাই টকশোতে গেছি, সবসময় অভিযোগ করছে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, সে তো বিচার চায় না। হ্যাঁ, তারা তো সবসময় ৬ তারিখে মিটিং করছে, তখন খালেদা জিয়া হুইল চেয়ারে বসে গিয়া মিটিং করছে, সেখানেও বলছে তিনি মৃত্যু পথযাত্রী, তারপরেও বলছে আমাদের প্রতিহিংসার রাজনীতি নয়, সবাই মিলিতভাবে কাজ করবে। তো আমার বক্তব্যটা হচ্ছে, আইন তো নির্বিঘ্নে হতে পারে, তারেক রহমানও তাই বলেছেন, কিন্তু আমার কথা হলো আইনের শাসনের জন্যে ফৌজদারি অপরাধের তো কোনো মামলা মাফ হতে পারে না, তার বিচার হতে হবে। যাকে উনার বাবা হলে হয়েছে, ওনার মা হলে হয়েছে, কিন্তু আমরা তো নাগরিক হিসাবে সুশাসনের জন্য অন্যায়কারীর বিচার চাই, এটা হলো ব্যাপার। তো এই জন্য বলছি, অভ্যুত্থানের শক্তি যেটা হয়েছে, যে আসলে রাজনীতিবিদটা, আমি বলবো যে সেনাপ্রধান ডেকে নিল, বঙ্গভবনে মিটিং হলো, তারা রাজনীতিবিদদের নিয়ে মিটিং করছে। ওই প্রথম যে, আমার কাছে মনে হয় যে প্রথম যে ভুলটা হয়ে গেছে, এই ভুলটা এখন পর্যন্ত আমাদের সেই ভুলের ঘানি টানতে হচ্ছে। জি, মুজিবুর রহমান মঞ্জু, জুলাই আন্দোলনের 2 বছর না যেতেই এই যে আন্দোলনের ইতিহাস বা নেতৃত্ব বা কৃতিত্ব নিয়ে নানাভাবে জুলাইকে বিতর্কিত করা হয়েছে বা জুলাই বিতর্কিত হয়েছে, সেই প্রসঙ্গে আপনার কাছে আসবো। একটি বিরতি নিয়ে ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন।
বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। স্বাগত আরও একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। মুজিবুর রহমান মঞ্জু, জুলাই আন্দোলন শুরু হওয়ার যেই মূল লক্ষ্য ছিল, যেটি আমরা বলছিলাম বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ, কিন্তু এই 2 বছর আন্দোলনে 2 বছর শেষ হতে না হতেই আন্দোলনের ইতিহাস, নেতৃত্ব বা যে কৃতিত্ব নিয়ে আমরা কথা বলি সেটি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় কিংবা জুলাই আন্দোলন বিতর্কিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, জুলাইকে আসলে সবচেয়ে বেশি বিতর্কিত কারা করেছে? আওয়ামী লীগের অপপ্রচার, নাকি জুলাই পরবর্তী যে রাজনৈতিক দলগুলোর যে ক্ষমতার রাজনীতি সেটি, নাকি জুলাইকার এই বিতর্কই আসলে জুলাইয়ের সবচেয়ে বড় ক্ষতি করেছে? আপনার প্রশ্নের মধ্যেই অনেকগুলো উত্তর আছে। একটা হলো যে জুলাই যেহেতু একটা গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, এখানে নানা পক্ষ নানাভাবে ভূমিকা রেখেছে সবাই। তো সবার ভূমিকার কারণে যেটা হয় যে একটা বিজয়ের পরে একটা বিতর্ক হয় যে আমার ভূমিকা বেশি ছিল না, কার ভূমিকা ছিল, কারণ সেখানে প্রকাশ্য অপ্রকাশ্য নানা রকম ভূমিকার প্রশ্ন ছিল। ফলে সারা পৃথিবীতে বহু জায়গায় দেখবেন বিপ্লব পরবর্তী সময়ে কিন্তু বিজয়ী শক্তির মধ্যেও কিন্তু অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব হয়ে ইভেন আপনার সিভিল ওয়ার পর্যন্ত হয়েছে পৃথিবীতে। আমি আপনাকে যেমন আফগানে কি হয়েছে, রাশিয়ানদেরকে পরাজিত করার পরে নিজেরাই যুদ্ধে লিপ্ত হয়েছে। আপনার ইজিপ্টে কি হয়েছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়ে পরে আবার সেই সেনা শাসন, আবার সেই স্বৈরতান্ত্রিকতা ফিরে এসেছে। সুতরাং আমাদের দেশে যে বিতর্কটা হয়েছে এটা বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী সময় একটা ন্যাচারাল ফেনোমেনন। আর আমাদের বাংলাদেশি চরিত্রের তো একটা আলাদা বৈশিষ্ট্যই আছে। আমরা তো কেউ কাউকে সম্মান দিতে শিখি না, সবাই নিজের সম্মানটা বা নিজের অবদানটাকে বেশি প্রগাঢ় করতে চাই। সেটার একটা আমি মনে করি তাৎক্ষণিক এফেক্ট হয়েছে, জুলাই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এখন আমি দুটো জিনিস দেখতে চাই। একটা হচ্ছে জুলাইতে কিন্তু আমরা দুইটা শক্তি আলাদা, একটা হচ্ছে বিজয়ী শক্তি আর একটা হচ্ছে পরাজিত শক্তি। বিজয়ী শক্তির মধ্যে অবদান নিয়ে দ্বন্দ্ব হবে, এই দ্বন্দ্বের জন্য জুলাই বিতর্কিত হবে। বিজয়ী শক্তির মধ্যে পদস্খলনের কারণে জুলাই বিতর্কিত হবে। বিজয়ী শক্তির মধ্যে মনোমালিন্য এবং নানা স্বার্থের দ্বন্দ্ব নিয়ে বিতর্ক হবে, এটা একটা আলাদা জিনিস। পরাজিতরা যদি জুলাই নিয়ে বিতর্ক তোলে, পরাজিত যদি জুলাইকে নিয়ে বলে জুলাই ব্যর্থ, জুলাই অপমানিত, এটাতে আমি কিছু আসে যায় না, ঠিক আছে? ধরেন আমরা যে বারবার উদাহরণগুলো টানি না, আমরা যখন তুলনা করি আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনি দেখবেন আমাদের মুক্তিযুদ্ধেরও কিন্তু অনেক প্রাপ্তি অপ্রাপ্তি আছে, অনেক আশা হতাশা আছে, কিন্তু সবটাই হতাশা না, কিন্তু সেই আশা হতাশার কিছুই পাওয়া যায় না। সেই আশা হতাশার কথাটা কে বলবেন? যিনি মুক্তিযুদ্ধ করেছেন, যিনি মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, তিনি তো পর্যালোচনা করবেন। তো মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছে, সে যদি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়, মুক্তিযুদ্ধ নিয়ে বলে যে মুক্তিযুদ্ধের কি আশা করেছিলাম, কি পেলাম, আরে তুমি তো কিছু আশাই করো না, তুমি আবার পাওয়া কি? তুমি যে আছো এটাই তো বেশি। তো জুলাইতে যারা পরাজিত শক্তি, এবং জুলাইতে আপনি দেখবেন এখনো অনেকে বলার চেষ্টা করে যে আমরা জুলাইয়ের চেয়েছিলাম, অসত্য কথা। আপনি কিছুই চান নাই। আপনার অতীত, আপনার কর্মকাণ্ড দেখলে বোঝা যায় আপনি বারে ইঙ্গিতে ফ্যাসিবাদকে সাপোর্ট করেছিলেন। সুতরাং যারা আকারে ইঙ্গিতে ফ্যাসিবাদকে সাপোর্ট করেছে, যারা 3টি নির্বাচন নিয়ে প্রতিবাদ করে নাই, যারা আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করে নাই, যারা বিশ্বজিৎ হত্যার প্রতিবাদ করে নাই, যারা মাহমুদুর রহমানকে কুষ্টিয়া হাসপাতালে আদালতে নৃশংসভাবে হামলার প্রতিবাদ করে নাই, যারা আবুল আসাদকে সংগ্রাম অফিসে আহত করার প্রতিবাদ করে নাই, তাদের পক্ষের, তাদের গোষ্ঠীর কেউ এসে যদি বলে আহা জুলাই কেমন হয়ে গেল, এটা আমার কাছে একেবারে কোনো মূল্যই নাই, বরং এটা আমার কাছে একেবারে মূল্যহীন একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে আমরা যারা জুলাই পক্ষের শক্তি, হ্যাঁ আমাদের একটা আত্মসমালোচনার ব্যাপার আছে। ধরেন আমি যদি বলি শহীদুল ইসলাম বাবুল অনেকগুলো মামলার আসামি ছিলেন, ঠিক আছে না? আমরা জেলে ছিলাম, আজিজ ভাই অনেক রকম সংগ্রাম করেছেন। আমরা যেটা পেয়েছি, আমাদের এই প্রাপ্তি নিয়ে তো আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এখন শহীদুল ইসলাম বাবুল বলতে পারেন যে উনি মিনিস্টার হন না, ওনার একটা আক্ষেপ, কিন্তু উনি তো এমপি হয়েছেন। বলেন তো শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে আমরা তো কেউ এমপি হওয়া, নির্বাচিত হওয়ার প্রশ্নই আসতো না। সুতরাং আমি যদি মনে করি, দেখেন জুলাই কিভাবে পরিবর্তনটা এনেছে। জুলাইতে তারেক রহমান ছিলেন লন্ডনে, খালেদা জিয়া ছিলেন জেলখানায়, শেখ হাসিনা ছিলেন মসনদে। জুলাইয়ের পরে শেখ হাসিনা চলে গেলেন ভারতে, তারেক রহমান আসলেন এবং বসলেন কোথায়? মসনদে। খালেদা জিয়া জেল থেকে বেরিয়ে মানবতার হৃদয়ে ছড়িয়ে পড়লেন, ঠিক আছে? এইভাবে আমি অনেক অজস্র উদাহরণ আপনাকে দিতে পারবো। সুতরাং এখন দায়টা আমাদের,
সত্য, আমি যদি কাঠগড়ায় নিজেকে দাঁড় করাই এখন অনেক ত্রুটি পাবো, জি। যে আমরা আমাদের অনেক জায়গা থেকে জুলাইয়ের ব্যর্থতার দায়ভার আমাদের আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই দায়ভার নিয়ে আমরা একে অপরের দিকে আঙুল না তুলে আমরা আমাদের পর্যালোচনাটা করব, কার কি ভুল হয়েছে সেটা শিখব। এবং একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে পরাজিত শক্তির যে হা হুতাশ এবং মানে তাদের যে আস্ফালন, এটা বরং আমাদেরকে মাঝে মাঝে পর্যালোচনা করে নিজেদেরকে ঐক্যবদ্ধতার জন্য সাহায্য করবো। আমি একটা ছোট্ট কথা আজিজ ভাইয়ের সাথে যোগ করে বলি। আজিজ ভাই এআই সিগন্যালের কথা বলেছেন না, এআই সিগন্যালটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ইনিশিয়েটিভ নিয়ে গেছেন, তারা এটা যুক্ত করে গেছেন। শুধু তাই না, অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার কার্যক্রম, যেমন বাংলাদেশ ব্যাংকের একটা বড় ধরনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, সুপ্রিম কোর্ট, মানবাধিকার কমিশন, গুম কমিশন, দুদক কমিশন, এগুলোর জন্য কিন্তু প্রচুর পদক্ষেপ নিয়ে গেছেন। বিএনপি যেভাবে এআইকে কন্টিনিউ করে গেছে, বিএনপি যদি এগুলোকে কন্টিনিউ করে যেত তাহলে কিন্তু ভালো হতো। কিন্তু এই জায়গাটা বিএনপি থমকে দাঁড়িয়েছে, এখনো আশা দিচ্ছে আমাদেরকে যে ওনারা করবেন, কিন্তু যদি না করেন তাহলে কিন্তু ওই যে এআইতে সিগন্যালিংয়ে আমরা যে সুবিধাটা পেয়েছি সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। জি, শহীদুল ইসলাম বাবুল, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধিদের কেউ কেউ ছিলেন, এর বাইরেও অন্যান্য ছাত্রনেতারাও বেশ সক্রিয় ছিল, এমনটাও আছে। কিন্তু আলোচনা ছিল যে সচিবালয় সহ সকল সরকারি প্রতিষ্ঠান কার্যত তাদেরই নিয়ন্ত্রণে ছিল, ছাত্রদের মবে ভয়ে ছিলেন সরকারি কর্মকর্তারা, এমনটাও বলা হয়েছিল সেই সময়, কিংবা আলোচনা ছিল। যেখানে সবকিছুই যদি ছাত্রদের নিয়ন্ত্রণে থাকে বা ছিল, সেখানে জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন না হবার দায় কি জুলাইয়ের নেতৃত্ব দেওয়া ছাত্রদের উপরও যায় কিনা, কি বলবেন? আসলে হলো কি, বললাম না যে দীর্ঘদিন পরে একটা পরিবর্তন হলো, বিশেষ করে ছাত্র নেতৃত্ব তখন ফ্রন্ট লাইনে এসে পড়লেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, হ্যাঁ তারা প্রতিবাদ করেছেন, এটা যেমন বাস্তবতা। তাদেরকে যারা পরিচালনা করে তাদের মধ্যেও আমার মনে হয় একটু কিছু ভুল ভ্রান্তি বা ব্যত্যয় হয়ে গেছে, হ্যাঁ, যেই কারণে আমরা হোঁচট খেয়েছি বা জুলাইকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, স্বাভাবিকভাবে উঠে, এটা হয়ই। মঞ্জু ভাই যেটা বললো, দুনিয়ার সারা দেশেই হয়েছে। তো এটাকে আরো চমৎকারভাবে আরো হ্যান্ডেল করা যেত আসলে। ছাত্ররা যখন নেতৃত্বে সরকারে চলে আসে না, বা আন্দোলনকারী শক্তি, তারা যদি একটা শক্তি হিসেবে থাকতো, মানে কি বলে আপনার বাইরে থেকে একটা প্রতিবাদী শক্তি হিসেবে যদি তারা থাকতো, তাহলে কিন্তু ইতিহাসটা অন্যরকম হতে পারতো। যে একটা প্রেশার গ্রুপ হিসেবে যদি তারা কাজ করতো, আমার মনে হয় এটা একদিকে ভালো হতো আর কি। তো যাক, সেটা যেটা হবার হয়ে গেছে, এটা বিতর্ক হয়েছে। ধরেন মুক্তিযুদ্ধ হয়েছে কত বছর, আপনার 54 বছর 55 বছর, মুক্তিযুদ্ধের যা আকাঙ্ক্ষা, জোলারের তাই আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বা চিন্তার তো কোনো পার্থক্য নাই। বলেন সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্য সমাজ, অর্থনৈতিক মুক্তি, একই তো আকাঙ্ক্ষা, তাই না? কিন্তু সে আকাঙ্ক্ষা আমরা 54 বছরে যেটা পাইনি, জুলাইয়ের পরে 1.5 বছরে 2 বছরে আমরা সবটা পেয়ে যাব, এটা আশা করাও কিন্তু বাতুলতা। হ্যাঁ, কারণ আমার এই সমাজ বাস্তবতার মধ্যে, হ্যাঁ, বিস্তর সমস্যার মধ্যে এটা আশা করা বাতুলতা। আবার এটা ঠিক উনি যেটা বললেন, জুলাইয়ের প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, তারা দেশ ছেড়েছে, এমনভাবে ছেড়েছে এটা অনুজিরবিহীন ঘটনা দুনিয়ার ইতিহাসে, তাবৎ দুনিয়ার ইতিহাসে। তো তারপরে যারা ছিল, ধরেন আমি ফরিদপুরে যাবো, মানিকগঞ্জ, কেউ যাবে রাজবাড়ী, কেউ যাবে ঝিনাইদহ, মানিকগঞ্জে যদি বাসের ব্যারিকেড থাকে সবাই মিলে আমরা সরিয়েছি, তারপরে আমাদের গন্তব্যটা স্বাভাবিকভাবে ভিন্ন ভিন্ন হবেই হবে, সেই জন্য আমাদের পথটা এখন ভিন্ন হয়েছে, এটাই বাস্তবতা। আবার জাতির প্রশ্নে, আমাদের গণতন্ত্রের প্রশ্নে আবার আমরা দিন শেষে ঐক্যবদ্ধ আছি, এটাই আমাদের একটা শক্তি। জুলাইয়ের ব্যত্যয় আছে, হ্যাঁ, জুলাইকে মিছিলে মুক্তিযুদ্ধকে যেমন অতি চিপে 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 কেউ কেউ বিতর্ক করেছে, আবার জুলাইকে কেউ কেউ অতিরিক্তভাবে ব্যবহার করেছে, এই অভিযোগ আছে, এটা অসত্য না। তো এই যে সব মিলে ভালো মন্দ সব মিলেই তো আমাদের চলছে। আমরা আশা করি বাকি যেটা রয়েছে, একটাই মূল কথা, যে সব দল তো এক হয়ে যাবে না, হইলে সেটা গণতন্ত্র বা পার্লামেন্টারি ডেমোক্রেসিও থাকে না। ভিন্ন ভিন্ন দল থাকবে, মত থাকবে, কিন্তু কিছু মৌলিক বিষয় আমরা একমত হব। আমাদের দেশ আগে সবার, হ্যাঁ, মানে কি বলবো, আমাদের সার্বভৌমত্ব সবার আগে, আমাদের গণতন্ত্র সবার আগে, এই প্রশ্নে। এবং আমাদেরকে যারা পিছিয়ে দিল 17 বছর এই জাতি রাষ্ট্রকে, তাদের প্রশ্নে, যারা এই জাতির শত্রু আমরা এখন তাই মনে করছি। জি, কিছু কিছু বিষয়ে যে দলগুলোর ঐক্যমতের কথা বলছিলেন, মৌলিক বিষয়গুলো, সেটি নিয়ে আপনার কাছে আসবো। তার আগে একটু এমএ আজিজ, আপনার কাছে আসতে চাই। জুলাই চেতনার নামে যে মবের রাজত্ব বা আধিপত্যবাদের যে চরম পর্যায়ে আমরা দেখেছি, সেটি আসলে জুলাই চেতনাকে ক্ষতি করেছে বলে কিনা আপনার মনে হয় কিনা? আর একটা প্রশ্ন রাখতে চাই জনগণের প্রাপ্তি নিয়ে। সেই ক্ষেত্রে 2 বছর পর জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি কি আর সবচেয়ে বড় অপূর্ণতাকে এক বাক্যে বললে আসলে জুলাইয়ে জনগণ লাভবান হয়েছে নাকি হতাশ হয়েছে, যেটি নিয়ে আপনিও কিছুক্ষণ আগে মতামত রাখছিলেন, আপনার মূল্যায়ন কি বলেন? প্রথম কথা হচ্ছে জুলাইয়ের প্রাপ্তি হঠাৎ করে কি, এটা তো চাল ডাল না যা বাটি ভরে মেপে নেব। জুলাইয়ে আমি তো বলছি আমরা একটা গণতান্ত্রিক সমাজ চেয়েছি, আইনের শাসন চেয়েছি, সুশাসন চেয়েছি। এখন সংসদে অভ্যুত্থানের শক্তি আছে,
তারা এটা এখন উপহার দিবে। ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করে এসে আন্দোলন ফাইনাল পরিণতি ঘটাইছে কিন্তু রাজনীতিবিদরা, এটা স্বীকার করতে হবে। শুধু ছাত্ররা আগে ছিল, প্রথম দিকে আগে ছিল। ধরেন না, যখন আন্দোলন হয়েছে শেখ হাসিনা ডাক দিলেই সমাধান হতো, তার স্বৈরাচারী মানসিকতার সাথে কারণে এই সমাধান হয় নাই। রাজনীতিবিদরা ওতপেতে ছিল, তারা কিন্তু শেষে ঢুকে পড়ছে। তো আমার কথা হলো, সেই যাত্রায় তো আমাদের আগাইতে হবে। সেই যাত্রায় আমি মনে করি খুব স্লো আগানো হচ্ছে, খুবই স্লো। এক, দুই হচ্ছে ধরেন জুলাইয়ের যেটা বলছেন যে ছাত্ররা আন্দোলন করেছে, তাদের দায়িত্ব ছিল। ধরেন আমি বারবার বলি যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি যথাসময়ে ইলেকশনটা দিতেন, তাহলে নেপালের মতো হতো। তখন এই যে বাবুল ভাই, মঞ্জু ভাই, তাদের মতো নেতারা যদি তাদের গাইড করতেন, তারা তো তাদের কাছাকাছি, তাদের শিষ্য, গাইড করতেন, তাহলে বালুদ্র হতো না। হ্যাঁ, তাহলে দেশটা কিন্তু একটা আমাদের আকাঙ্ক্ষিত পথে যাত্রাটা অন্তত শুরু করতো। তবে আমি যেটা বলছি যে আমাদের জাতি গঠনের এটা কিন্তু গুরুত্ব দিতে হবে। জাতি ধরেন এখন ক্রিকেট খেলা দেন পাকিস্তান আর বাংলাদেশ, পাকিস্তানের সমর্থক পাবেন। ভারতের সাথে খেলা দেন, ভারতের সমর্থক পাবেন। এরকম দুর্ভিক্ষা জাতি মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, এটা স্বীকার করা যায়? এই জন্য বলছি যে জাতি গঠন, ধরেন কমপক্ষে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে। হ্যাঁ, সেই শিক্ষা ব্যবস্থা সব মাস্টার ডিগ্রি দেওয়া হয়। তো তারপরে কোনো জাতীয় ইস্যুতে একমত হইতে পারি না আমরা। সুতরাং জাতি গঠন করতে হবে এবং সেই সাথে মানুষের যে প্রত্যাশা তো অনেক প্রত্যাশা। দেশটা এমন হয়ে গেছে, আমার তো মনে হয় যে গ্রামের গৃহবধূ যে ওজোপাড়া গ্রামে, সে রান্নাঘর আর তার ঘর ছাড়া ছেড়ে না। সেও ভাবে যে ইলেকশন করতে আইছে মানে তার কাছে আমার টাকা অধিকার, এই জায়গা তো বের করতে হবে। তারপর ধরেন গ্রামের মেয়েরাও পর্যন্ত এখন ইয়াবা খায়। এগুলো তো আমি সত্য কথা বলতেছি, আমার গ্রামে খায়, নারীরা ইয়াবা খায়। তো এগুলো ইয়াবা তো একটা আমার কথা হচ্ছে যে শুধু গণতন্ত্র হলে হবে না, সমাজটা তৈরি করতে হলে তো আপনার সন্ত্রাস, চাঁদাবাজি, এই যে মাদক, এগুলো কিন্তু প্রধান শত্রু। এই জন্য আমরা তো ছোটবেলায় বলছি আদর্শ লিপি, এখন তো নাই। আমরা পড়ছি তো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন হলো লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। তো সুতরাং এই পরিস্থিতিটা তো এটার উত্তরণ হতে হবে এবং উত্তরণ রাজনীতিবিদরাই করতে হবে। ওই এনসিপির ছাত্রদের দায়ী করলে হবে না। তারা আসলে যাই বলেন, রাজনীতি খুব কঠিন, খুব কঠিন। রাজনীতিবিদরাই রাজনীতি, ওই ছেলেদেরকে দায়িত্ব দিলে হবে না। রাজনীতিবিদরা এখন পার্লামেন্টে আসছে, সরকার গঠন হয়েছে, আপনি সময় নেন, কিন্তু রাজনৈতিক যে আইডেন্টিফাই করেন সমস্যাগুলি, সমাজ গঠনের জন্য কি কি করা দরকার করতে হবে। যেমন আমি লিখেছিও যে বুয়েট সহ আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই বিজ্ঞানের যুগে কোনো প্রোডাকশন দিতে হবে। ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, সার্টিফিকেট ধরাই দিতেছে, ওপেন বিশ্ববিদ্যালয় আছে, সার্টিফিকেট ধরাই দিতেছে, দিয়ে মাস্টার ডিগ্রি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতেছে। এগুলো কি করবেন? কোনো কাজে লাগাইতে পারবেন না। সুতরাং শিক্ষা আপনার যুগের অনুযায়ী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। জি, আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। মুজিবুর রহমান মঞ্জু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকার সর্বদলীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী গণভোট এবং সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হয়েছিল। সেটিকে লিগ্যাল কভারেজের জন্য, অর্থাৎ আইনি বৈধতার জন্য জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হয়েছিল। যদি সেখানে ঐক্যমত্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে এত রাজনৈতিক বিতর্কই বা কেন, বা যারা এখন আপত্তি তুলছে তারা কি সেই সময় ঐক্যমত্যে এসেছিল কিনা, কি বলবেন? প্রথম থেকে একটা ছোট দ্বিমত ছিল, এটা অস্বীকার করার উপায় নাই। দ্বিমতটা কি ছিল? আমি তো একটাই বলেছি যে কোর দ্বিমতটা ওই জায়গায় যে বিএনপি চেয়েছিল যে ইলেকশন হোক, ইলেকশন হলে পার্লামেন্ট ডিসাইড করবে। আমরা তো সংস্কারের ব্যাপারে একমত, এটা ছিল বিএনপির কথা। আমরা বিএনপির এই কথায় আশ্বস্ত হতে পারি নাই। আমরা বলেছি যে না, আমরা আগে একটা কমন চার্টারে আসি যে আমরা কি কি সংস্কার করব। সেই সংস্কারে গিয়ে বিএনপি যখন কিছু বিষয়ে আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে,
তখন কিন্তু আমরা কিন্তু সেটা মানি নাই। আমরা বলতে যে অংশটা আমরা সংস্কারের ব্যাপারে ঐকমত্য চেয়েছিলাম, তো সেই জায়গা থেকেই বেসিক্যালি আপনার গণভোটের প্রশ্নটা এসেছে। গণভোটটা 2-3টা কারণে গণভোটের দিকে আমরা গিয়েছি। একটা হচ্ছে আমরা যারা সেখানে সংস্কার কমিশনে আলোচনা করছিলাম, আমরা তো জনগণের পুরো অংশ না। একটা সময় কেউ বলতে পারে যে এই চার্টার আপনারা সাইন করেছেন, কিন্তু আমার যেমন আপনি যদি বলেন কখনো যে আমি তো ওখানে কোনো মতামত দেইনি, তো আমার মতামত কোথায়? সেই জন্য আপনাকেও বা আপনার মতো যারা আছে সবাইকেও গণভোটের মধ্যে অংশীভূত করে ফেলা হয়েছে। এটা একটা কারণ ছিল। আরেকটা কারণ ছিল বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট দিচ্ছে, দ্বিমত করছে, আমরা জনগণের মতটা নিই। জনগণের মত যদি পেয়ে যায়, জনগণ যদি মত দেয়, তাহলে তো বিএনপির দ্বিমত আর টিকবে না। সুতরাং এটা আমাদের আর্গুমেন্ট যে গণভোট যেহেতু জনগণের রায় দিয়েছে, এখানে বিএনপির নোট অফ ডিসেন্টটা আর এখানে কার্যকর নাই। বিএনপি যদি এটাকে মেনে নিত তাহলে কোনো সমস্যা ছিল না। বিএনপি এটা মানতে পারে নাই এবং এখনও না মানার মধ্যে তারা রয়েছে। রওয়ার কারণে যেটা বলেছে, তারা বলছে টোটাল প্রসেসটাকেই তারা প্রশ্নবিদ্ধ করেছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি আদেশকে তারা বলেছে এটা সংবিধান সম্মত না। এরপরে যে রায়টা হয়েছে, যে রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার কমিশন এবং যে সমস্ত 4টা পয়েন্টের উপরে যে গণভোটের রায়, এগুলোকে বিএনপি বলছে যে এগুলো সংবিধান সম্মত না। মানে আপনার ইস্যুর ব্যাপারে বিএনপি একমত, শুধু বলছে এটা সাংবিধানিক ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু গণভোট, আমাদের আর্গুমেন্ট যেটা, কখনো কখনো যেমন আমরা যদি এখন টোটাল প্রসেসটাকেই দেখি, অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগের ফ্যাসিবাদী এই অবৈধ সরকারের পালিয়ে যাওয়া, এখানে টোটালটাতেই কিন্তু কোনো কনস্টিটিউশনাল সিস্টেম ফলো করা হয় নাই। ইভেন ইতিহাসে ভবিষ্যতে কিন্তু এই চ্যালেঞ্জগুলো আসবে। যেই সংবিধানের 106 যেটাকে বলা হয় যে এটার একটা টার্ম আছে কি যেন, মানে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি যে প্রসেসে নেওয়া হয়, সেই প্রসেসটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন যে সেটা সাংবিধানিক প্রসেসে হয়েছে কিনা। দ্বিতীয় হচ্ছে প্রেসিডেন্ট যে সংবিধান বিলুপ্ত করে দিলে, পার্লামেন্ট বিলুপ্ত করে দিলেন, এটাও উনি প্রেসিডেন্টের এখতিয়ারের আলোকে আছে কিনা। প্রেসিডেন্ট সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শেই এটা করেন, প্রেসিডেন্টের ক্ষমতা তো সীমিত। সুতরাং এখানে আমরা যে আর্গুমেন্টটা দিয়েছি যে এখানে সংবিধান এবং পার্লামেন্টেরও উপরে হচ্ছে গণ অভ্যুত্থান এবং গণভোট, এই দুটো আমাদেরকে কাভার করে। একটা গণভোট এতই পাওয়ারফুল যে সে সংবিধান সব কিছুকে এক ধরনের নাল অ্যান্ড ভয়েড করে দিয়ে কিন্তু সে জনগণের সম্মতিটা তৈরি করে। এমনি সাধারণত আমাদের দেশের সরকার পরিবর্তন হয় কিসের মধ্যে দিয়ে? নির্বাচনের মধ্যে দিয়ে। কিন্তু এখানে তো নির্বাচনের মধ্যে দিয়ে পরিবর্তন হয় না, এখানে তো একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরিবর্তন হয়েছে। গণ অভ্যুত্থান তো সংবিধানের কোনো আর্টিকেলে লেখা নাই। সো আমাদের এই আর্গুমেন্টটাই আমরা বিএনপিকে বলেছিলাম যে আপনারা এই সমঝোতার মধ্যে আসেন। পলিটিক্যাল সেটেলমেন্ট এবং কনসেনসাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি যদি এটা নিয়ে বিতর্কটা না তুলতো, তাহলে আজকে কি হতো আমি আপনাকে বলি। আজকে একমত হয়ে আমরা কাজগুলো করতাম, এরপরে যদি কনস্টিটিউশনাল কোনো গ্যাপ থাকতো, পার্লামেন্ট তো আছে সার্বভৌম জনগণের পক্ষ থেকে, পার্লামেন্ট সবাই মিলে সেটাকে বৈধতা দিয়ে আবার একটা গণভোট নিতে পারতো, মানে আর বিতর্কগুলো থাকতো না। এখন বিএনপি যে বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছে, যে প্রথমত হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন করছে না। পরশুদিন আমি দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় পার্লামেন্টে বলেছেন যে আমরা 3.5টা পালন করব, আর অর্ধেক করব না। মানে এই জিনিসগুলো খুবই হাস্যকর মনে হয় বা এই জিনিসগুলো খুবই অযৌক্তিক মনে হয়। আমি মনে করি যে সংবিধানের যে সমস্ত সংস্কারের বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি, গণভোটে পাশ হয়েছে, এগুলো যদি বিএনপি মেনে নেয়, দেখবেন একটা ফান্ডামেন্টাল বিরোধিতার জায়গা কিন্তু আর কিছু থাকছে না। এবং বিএনপি সরকার অত্যন্ত দায়িত্বশীলতার সাথেই আগামী 5টা বছর সুন্দরভাবে রাষ্ট্রটা শাসন করে যেতে পারবে। আদারওয়াইজ বিএনপি যেখানেই ফেল করবে, বিএনপির যেখানেই দেখা যাবে, যেমন আমি আপনার রিসেন্টলি বলি যে বাচ্চাদের পরীক্ষা নিয়ে একটা বিতর্ক হয়েছে, এখানে কিন্তু বিরোধী দল স্বাভাবিকভাবেই আপনাকে কাউন্টার করবে, কারণ আপনি যেহেতু মৌলিক জায়গায় বিরোধী দলকে এগ্রি করেন নাই, বিরোধী দল সুযোগ পেলে আপনার ভুল ধরবে, সুযোগ পেলেই আপনার ত্রুটি বিচ্যুতিকে হাইলাইট করবে। এবং আমরা তখন এটার সাথে এটাকে রিলেট করব। বিএনপির এই ভুল ত্রুটি, বিএনপির গভর্নেন্সের যদি কোনো ধরনের লিমিটেশনস থাকে, আমরা বারবারই বলবো যে গণভোটের রায়কে যে আপনি সম্মান করেন নাই, গণভোটের রায় যে বাস্তবায়ন করেন না, দেখেন এখন আপনি সব কিছুতে ফেল করছেন। এই জায়গাটা আমরা বিএনপিকে বোঝানোর চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করে যাব আমাদের। শহীদুল ইসলাম বাবুল, আন্তর্জাতিক আইনি নজির টেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জনগণের ইচ্ছায় হওয়া বিপ্লবের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেওয়ার কোনো এখতিয়ার বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট।
সুপ্রিম কোর্টেরও নেই, মূলত নিজেদের রাজনৈতিক সুবিধা নিতেই একটি গোষ্ঠী এবং এই অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করছে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আপনারও কি তাই মনে হয়? কোন প্রেক্ষাপটে বলেছেন বা কোন রায়ের বিষয়ে আমি এই যে একটু আগে যে আমি বললাম গণভোট আইন, এবং আরেকটা সংস্কারের হলো ব্যাপারে যে বিষয়, একটা আইন, গণতন্ত্র বা গঠনতন্ত্র, সংবিধান, আর একটা হলো গণবিপ্লব আছে সবসময়। বিপ্লবী সরকার বলেও তো একটা কথা আছে, দুনিয়ার অনেক জায়গায় হয়েছে, বা সামরিক সরকারও হয়েছে, সেখানে সংবিধান স্বাভাবিকভাবেই উইথহেল্ড হয়ে যায়, থাকে না, এটা এক বাস্তবতা। আমাদের এখানে যেটা হয়েছে কি তর্ক এটা নিয়ে আসলে খুব যে জটিলতা আছে সেটাও কিন্তু না। জটিলতা হইলো আমাদের মানে কথার মারপ্যাচ, এর বাইরে আর কি আছে আমি জানি না। ডিম আগে না মুরগি আগে, সেই বাস্তবতার জায়গায় আমরা আসছি। কেন আসছি আমি আপনি বলি, সংস্কার আমরা সকলে মিলে স্বাক্ষর করেছি, সকলে মিলে আমাদের গোলটা হলো সংস্কার করা। হ্যাঁ, এবং এই সংস্কার আমরা দীর্ঘদিন বসে আমরা যৌথভাবে করেছি, চার্টার করেছি, এবং এই চার্টারের ভিত্তিতেই গণভোট হয়েছে। এর মধ্যে পার্থক্যটা কি? এখন আছে শব্দের শেষ, সংস্কার করব আমরা, ঐক্যমত হয়েছি, 3.5টা করি আর 4টা করি। একটা জায়গায় বেঁধেছে যে আপার হাউসে কি প্রপোর্শনের ভিত্তিতে হবে না পার্লামেন্টে মেম্বারশিপের ভিত্তিতে হবে, এই একটা, এটা কোনো জটিল জায়গা না। হ্যাঁ, এবং এটা নিয়ে আগামী নির্বাচন বা মহাভারত অশুদ্ধ হয়ে জায়গা না। এবং এই বিষয়ে আমি বিশ্বাস করি এই সব কিছুর বাইরেও সরকার বিরোধী দল একমত একটা জায়গায় আসতেও পারবে। আর না আসলেও বাংলাদেশে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না, সুশাসন বিরাট প্রশ্নবিদ্ধ হয়ে যাবে না এই ইস্যুটার সাথে। আর বাকি যেটা রইলো সব মিলে সেটাকে বলে পদার্থ, তার লোকটা একেবারে অপদার্থ, রবীন্দ্রনাথ বলছিল আর কি শেষের কবিতায়। তো বাকি যেটা রয়েছে সেটাই তো আমাদের ওই কি বলে ওই জুলাই চার্টারের মধ্যে আছে। তো জুলাই চার্টার আপনিও করেছেন, আমিও করেছি, আমরা সবাই করেছি। এখন সংসদীয় কমিটি হয়েছে, সংসদ কি বলে এটা, সংশোধন কমিটি, সংবিধান সংশোধন কমিটি জাতীয় সংসদে হাউজ হয়েছে, সেটা বিরোধী দল বয়কট করেছে। কেন বয়কট করেছে? এটার নাম দিতে হবে সংবিধান সংস্কার কমিটি। হ্যাঁ, আমার কাজ কিন্তু একই, আমি সংবিধানটাকে সংস্কার করব, পরিবর্তন করব, পরিমার্জন করব, এইটাই। তো এই যে জায়গাটা, বেসিক জায়গাটা, মৌলিক জায়গাটা, এইটা মানে এই জায়গাটা হয়তো বেঁধে আছে। আমি বিশ্বাস করি যে আমরা সকলে মিলে আমরা এই জায়গাটার একটা নিশ্চয়ই সুরাহা খুঁজে বের করতে পারবো। এর জন্য আমাদের মৌলিক যে সংস্কার, বিশেষ করে আমাদের কেয়ারটেকার সরকার, যেটা আমাদের সংস্কারের আমি মনে করি 80% ওইখানেই নিহিত, যে 5 বছর পরে একটা নিউট্রাল গভর্নমেন্ট হবে, যে গভর্নমেন্টের ভিতরে সকলের মতামতের ভিত্তিতে হবে, যে গভর্নমেন্ট খালি বিএনপি বানাবে না তার ইচ্ছা মতো, এবং যেই গভর্নমেন্টের অধীনে ভোট হলে মানুষ আস্থা নিয়ে ভোট দিতে পারবে। আমি মনে করি ওইখানে আমাদের সংস্কারে আসবে। আরও আছে, এর বাইরেও আছে, যেগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা ঠিক করে ফেলবো। এবং জুলাই চার্টারের ভিত্তিতে হবে, এখানে গণভোটেরও একেবারে উপরে ফেলে দেওয়ার দরকার নাই, বা গণভোট আসছে জুলাই চার্টারের নির্যাস থেকে, মূল নির্যাস থেকে। তো জুলাই চার্টারও যদি আমরা গ্রহণ করি, এটা তো মানে গণভোটকে যে উপেক্ষা করা হয়ে যায়, নট দ্যাট, মানুষের সেন্টিমেন্ট তো একই। জি, এম এ আজিজ, এনসিপির সদস্য সচিব এবং সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন জুলাইয়ের ইতিহাস মুছে ফেলা যাবে না, মুছে ফেলার চেষ্টা চলছে, এমনটা তিনি উল্লেখ করেছেন। কিন্তু ইতিহাস কি মুছে ফেলা হচ্ছে নাকি নতুন ভাবে ইতিহাস লেখা হচ্ছে নাকি নিজ নিজ রাজনৈতিক সুবিধা মতো? কি বলবেন? ইতিহাস মুছে ফেলা যায় না। ইতিহাস পুনর্লেখন হতে পারে, ইতিহাস বিকৃত হতে পারে। ইতিহাস তারা নিজেরাই, তরুণরা নিজেদের ইতিহাস বিতর্কিত শুরু করেছে। তা আমি যেটা বলছি যে এখন আমার মনে হয় যে হাইকোর্টে এই জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে একটা মামলা ছিল, সেটা সুপ্রিম কোর্ট রায় দিছে। এখন অভ্যুত্থানের শক্তি আছে, সেই সুপ্রিম কোর্টের রায় অনুসরণ করে সংস্কারটা করে ফেললেই তো হয়, সংশোধনটা করে ফেললেই তো হয়। এখানে তো আমি বিতর্ক, আপনার কেউ যদি বলে যে সুপ্রিম কোর্ট মানি না, তাহলে সেটা বলুক। আমার কথা হচ্ছে যে সেখানে সংসদীয় করবে, সংসদীয় কমিটি হবে, যদি দেখা যায় 2/3 মেজরিটি বিএনপি পাইছে, তারা এগ্রি করছে না কোনো পয়েন্টে, সেটা জনগণের কাছে এসে বলুক। হ্যাঁ, কিন্তু আমার কথা সুপ্রিম কোর্টের রায় তো আছে, শেষ ভরসা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তো রায় দিয়ে দিয়েছে, সেখানে জুলাই চার্টারও কিন্তু সংসদে নিষ্পত্তি করতে বলেছে। সবচাইতে বড় হার্ডেল 7-এর ক 7-এর খ, যেটার বিরুদ্ধে সংশোধন করলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, সেটাও তো সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তো সুতরাং আমার তো মনে হয় বোঝা অনেক নেমে গেছে। এখন সংসদের এটা সহজভাবে এটা সমাধান করা যেতে পারে, তাহলে অনেক বিতর্কই সমাধান হয়ে যাবে। জি, মুজিবুর রহমান মঞ্জু, ইতিহাস বলে বড় গণ আন্দোলনের সবচেয়ে বড় সংকট শুরু হয় বিজয়ের পর। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জুলাইও কি সেই একই ফাঁদে পড়েছে কিনা, বা ঐক্য ভেঙে ক্ষমতার যে প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে কিনা, কি বলবেন? না, সেই ফাঁদে পড়েনি।
সে ফাঁদে পড়ার একটা সম্ভাবনা ছিল, পড়েনি। নির্বাচন যেটা হয়েছে, এবং নির্বাচনে যেহেতু সবাই যতই অভিযোগ থাকুক গ্রহণ করে নিয়ে পার্লামেন্টে তারা কাজ করছে, সুতরাং এই জায়গায় আমরা বেঁচে গেছি। দেখেন, এটা আমার দৃষ্টিকোণ আর কি। এই যে আজকে শেখ হাসিনা কেন আসার জন্য আস্ফালন করছেন, আমার কাছে মনে হচ্ছে উনি অপেক্ষায় ছিলেন যে এই সরকার টিকবে না বা আমাদের এই অভ্যুত্থান টিকবে না, এর মধ্যে উনি আবার টুপ করে ঢুকে পড়বেন। ঠিক আছে, আজকে এটাও আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট যে 2 বছর পরে এসে শেখ হাসিনা আত্মসমর্পণের কথা ভাবছেন। সো আত্মসমর্পণের কথা কেন ভাবছেন? কারণ একটা ফর্মাল গভর্নমেন্ট, একটা কার্যকর সরকার, শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে বলে, একটা পার্লামেন্ট স্টেবল হয়েছে বলে। আমি যেটা মনে করি যে জুলাই ব্যর্থ হয়নি, জুলাই কখনোই ব্যর্থ হবে না। তবে এটা সত্য যে আমরা যারা ভবিষ্যতে এই রাষ্ট্র শাসন ক্ষমতা যারা আসবে, তারা যদি শেখ হাসিনার ফেসিবাদকে অতিক্রম করে এমন কোনো দুঃশাসন কায়েম করেন, তাহলে কিন্তু জুলাই ম্লান হয়ে যাবে। এইটা থেকে আমরা যত আগাতে পারবো ততই জুলাই প্রজ্জ্বল হবে। এবং এই থেকে আমরা যখন বলি না যে 90 থেকে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল, আমরা যেরকম বলি না 71-এর পর থেকে বাংলার লাল সবুজ পতাকা উচ্চকিত হয়েছে, আমাদের স্বাধীনতার স্বপ্ন, ঠিক জুলাই থেকে যদি আমরা ক্রমান্বয়ে গণতন্ত্রে, ক্রমান্বয়ে সুশাসনে, ক্রমান্বয়ে যদি বাংলাদেশকে পরিবর্তনের জায়গায় নিতে পারি, দিনের পর দিন জুলাই আরও প্রজ্জ্বল হবে। কিন্তু এটা যদি অবদমিত হয়ে মানে ওই যেরকম যেটা হয়েছিল যে শেখ মুজিবের শাসনকে মানুষ 5 বছরের মধ্যে ইয়াহিয়া শাসনের সাথে তুলনা করেছিলেন, সেরকম যদি হয় তাহলে তো জুলাই কেন, পৃথিবীর কোনো ত্যাগ, কোনো রক্তই সাস্টেইন করবে না। মানুষ অতীত দিয়ে বর্তমানকে যাচাই করে মানুষ সব কিছুকে ব্যর্থতার সাগরে নিমজ্জিত করবে। আমি এটা আশা রাখতে চাই। আমি মনে করি না বিএনপি এত রক্ত দিয়ে, এত জেল খেটে, এত মামলা মোকদ্দমার পার হয়েছে, জামাত তাদের এত অস্তিত্ব বিলীন করে দিয়ে, এবং জুলাইয়ের যোদ্ধারা, আমরা জুলাই সংগ্রামীরা, আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন আমাদের জুলাই অভ্যুত্থান। আমরা তো মুক্তিযুদ্ধ আমাদের পূর্ব প্রজন্মের শ্রেষ্ঠ অর্জন, আমরা তার উত্তরাধিকার, এবং আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে জুলাই। এই দুটোর সংযোগ ঘটিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে পারলে মানে মুক্তিযুদ্ধ উচ্চকিত হবে, শ্রেষ্ঠত্ব পাবে, আর জুলাই হবে মুক্তিযুদ্ধের পরেই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন। জি, নিশ্চয়ই। শহীদুল ইসলাম বাবুল, জুলাই আন্দোলনের পরে যে উদ্দেশ্য ছিল বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সেই সাথে বলা হচ্ছিল নতুন বন্দোবস্তের রাজনীতির কথা। সেই নতুন বন্দোবস্তের রাজনীতি যদি আমি সেটি নিয়ে কথা বলি, চাঁদাবাজি, দখল দায়িত্ব, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি সবকিছুই হয়েছে অন্তর্বর্তীকালীন সময়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও এই সব অভিযোগ উঠেছিল, এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাই এই অভিযোগ তুলেছেন। এখন আমরা দেখতে পাই সরকার গঠনের পরও এই ধরনের অভিযোগও রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আছে। এর সবের মধ্যে নতুন আমি বলি মঞ্জু ভাই, আপনি আগের কোশ্চেনটা ভালো ছিল, এখন আবার বিস্তার আলোচনায় চলে যাইতে হবে। যেই প্রশ্ন মোটা দাগে আমি বলি, এই যে জুলাই একটা গণ অভ্যুত্থান, একটা ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলন, আর আপনি যেই সমস্যাগুলোর কথা বললেন, এগুলো শাশ্বত কাল থেকে আমাদের সমস্যা, এটা আমাদের সমাজ বাস্তবতার অংশ হয়ে গেছে। এটা শুধুমাত্র একটা জুলাই দিয়ে এই সমস্যার সমাধান হবে না, এটা গ্র্যাজুয়ালি সমস্যার সমাধান হবে। এর জন্য সুশাসন, গণতন্ত্র একটা অন্যতম উপকরণ। এবং আমি মনে করি যে চাঁদাবাজি, মব বা সন্ত্রাসী, আপনি যেটা বলেছেন জুলাইয়ের পর কিছু বিশৃঙ্খলা ছিল, সেটা কমে এসছে এবং এই সরকারের পর আরও কমেছে। আর শেষ কথা যেটা বললেন যে জুলাই বিপন্ন হয়ে যাবে কিনা, জুলাই কখনো বিপন্ন হবে না। মুক্তিযুদ্ধকে নিয়ে নানান ধরনের অপতৎপরতা, অপব্যবসা মুক্তিযুদ্ধের সব হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ বিলীন হয় না। উনি যেটা বললেন, জুলাইও কখনো বিলীন হবে না। জুলাই আরো বেশি উজ্জ্বল হবে যতক্ষণ শেখ হাসিনা থাকবে, শেখ হাসিনা নাম না সামনে আসবে, যতক্ষণ আওয়ামী লীগ থাকবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওদের মধ্যে চরিত্রের ন্যূনতম কোনো পরিবর্তন হয় নাই। এটা যতবার ওরা কথা বলে অসভ্য অশালীন আচরণ, ততবার জুলাই আমাদেরকে মানে উজ্জ্বল করে, জুলাই আমাদের সামনে চলে আসে। এটা একদিক দিয়ে ভালো আমরা মনে করি। এবং আওয়ামী লীগের নাম যতদিন থাকবে, জুলাই ততদিন আর ভাস্বর হবে, উজ্জ্বল হবে। জি, ছোট্ট করে যদি এম এ আজিজ আপনার কাছে আসতে চাই, শেষ মুহূর্তে কিছু যুক্ত করতে চান কিনা এই বিষয়ে, একদম ছোট্ট করে। বক্তব্য রাজনীতিতে কথা থাকবে, আমার পরিষ্কার বক্তব্য যে সংসদে অভ্যুত্থানের শক্তি, বাইরের কিচ্ছু নাই। তারা বসে একত্রিত হয়ে সকল সমস্যার সমাধান করুক, এটা জাতি প্রত্যাশা করবে, আমি অন্তত প্রত্যাশা করি। কারণ ওই অতীত যোগ বিয়োগ মিলাতে গেলে হবে না। আমার মনে হয় অভ্যুত্থানের শক্তি, সবাই এক হয়ে সিদ্ধান্ত নিলে, সুপ্রিম কোর্টের রায় আছে, সেটাকে সামনে নিয়ে আলোচনা করে সব সমাধান সম্ভব।
জি, নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশা রাখি। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।